সালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আমার বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সবাই জানাবেন। ক্লিয়ার দেখা যাচ্ছে। সমস্যা নাই তো কোনো? না স্যার। ক্লাস কি শুরু করে দিব? আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আমার কথা আশা করি শুনতে পাচ্ছেন আপনারা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমরা আজকে আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে প্রচলিত এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি উত্তেজনা সম্পন্ন খেলা ফুটবল। ফুটবলকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই সাবজেক্টটি যেটা, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে 12, 31, 16। 12, 31, 16 এই সাবজেক্টটি আপনার নাম হচ্ছে রুল এন্ড টেকনিক্স ডিফারেন্ট গেমস 1, যেটা আপনাদের থিওরিক্যাল পরীক্ষা হবে 100 নম্বরে। এই 100 নম্বরের থিওরিক্যাল পরীক্ষা যেখানে অনুষ্ঠিত হবে, এই 100 নম্বর থিওরিক্যাল পরীক্ষার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা এখান থেকে কেমন প্রশ্ন হয় ইনশাল্লাহ আমরা আগামীকাল আপনাদেরকে দিব গ্রুপে, যাতে আপনারা কি করতে পারেন, দেখতে পারেন এখান থেকে আসলে কেমন প্রশ্নটা হয়। এটা আপনাদেরকে আমরা দিব আগামীকাল ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা আজকে যেটা আলোচনা করবো ফুটবল সম্পর্কে। ফুটবলের যেসব বিষয় আমরা আলোচনা করবো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুটবল খেলার ইতিহাস, ফুটবল খেলার আইন, ফুটবল খেলার মাঠ, ফুটবল খেলার মাঠের দাগ, ফুটবল খেলার গোল এরিয়া সম্পর্কে আমরা আলোচনা করব, ফুটবল খেলার পেনাল্টি এরিয়া সম্পর্কে আলোচনা করব, ফুটবল খেলার পেনাল্টি মার্ক, কর্নার পতাকা, কর্নার এরিয়া, গোল পোস্ট, সেন্টার সার্কেল, খেলার বল, খেলোয়াড়ের সংখ্যা, সরঞ্জাম, অফিসিয়ালি সময়, খেলা কিভাবে আরম্ভ হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ফুটবল খেলা কি করে আরম্ভ হয়, গোল হওয়া, কি হইলে গোলটা হবে আর কি হইলে গোল বাতিল হবে, অফসাইড, ফাউল, ফ্রি কিক, পেনাল্টি কিক, থ্রোইং, গোল কিকিং, কর্নার। এই ফুটবলের এই আদ্যপান্ত সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা প্রথমে জানবো ফুটবলের ইতিহাস সম্পর্কে। স্যার ফোনটা ল্যান্ডস্কেপ করতে হবে। এরকম বললে পরে আপনার একটু ল্যাপটপ বাঁকা দেখা যাচ্ছে, ল্যান্ডস্কেপ বললে পরে সমান আসবে।
পুট করে রাখছেন তো ল্যান্ড স্টপ। আচ্ছা, এখন ঠিক আছে সম্ভব। তো আমরা প্রথমে জানবো ফুটবলের ইতিহাস। ইতিহাস অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফুটবল যেহেতু জানবো, তাহলে ফুটবলের ইতিহাস সম্পর্কে আমরা জানি যে এই মুহূর্তে চরম ফুটবলের বিশ্বকাপ চলতেছে। আহ আজকে সকালেও খেলা আছে, ব্রাজিল বনাম হাইতি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আপনারা জানেন ফুটবলের জন্ম, যদি বলা হয় যে ফুটবলের জন্ম হয় চীনে। ফুটবলের জন্ম চীনে। কিন্তু যদি বলা হয় আধুনিক ফুটবলের জন্ম, আধুনিক ফুটবলের জন্ম, পানিটা আসলে পানিটা আধুনিক ফুট আধুনিক ফুটবলের জন্ম, তাহলে আধুনিক ফুটবলের জন্ম হবে ইংল্যান্ডে। পানি তো নাই পানি আধুনিক ফুটবলের জন্ম ইংল্যান্ডে। ধ্বংস করে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ফুটবলের জন্ম হচ্ছে চীনে, কিন্তু আধুনিক ফুটবলের জন্ম হচ্ছে ইংল্যান্ডে। যদিও ফুটবলের জন্ম নিয়ে অনেক মতভেদ রয়েছে, তার উপরও আলোচ্য বিষয় হচ্ছে যে কি ফুটবলের জন্ম হচ্ছে চীনে আর আধুনিক ফুটবলের জন্ম হচ্ছে ইংল্যান্ডে। তো ফুটবল খেলার ইতিহাস সম্পর্কে এই কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি, যে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য অবশ্যই দরকার। ফুটবলের আন্তর্জাতিক ফেডারেশনের নাম কি? ফুটবলের যে নিয়ম কানুন, মানে আমরা তো জানলাম যে ফুটবলের ইতিহাস, যে যদিও ফুটবলের ইতিহাস নিয়ে মত পার্থক্য বা মতভেদ রয়েছে, তারপরেও বলা হয় যে মানে ফুটবলের জন্ম হচ্ছে চীনে আর আধুনিক ফুটবলের জন্ম হচ্ছে ইংল্যান্ড। এই নিয়ম কানুন বা আইন কানুন আছে, এগুলা ইংল্যান্ড আমাদের দেয়। তো এই আধুনিক ফুটবলের যে নিয়ম কানুন, এটা 1863 সালে কি করা হয়, এই আধুনিক ফুটবলের নিয়ম কানুন গুলো তৈরি করা হয়। আর যে নিয়ম কানুন যে প্রতিষ্ঠান করে, তাকে আমরা বলি ফিফা। তাকে আমরা বলি কি ফিফা। ফিফার পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি, এরকম একটা শব্দ হয় ডি, ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা আপনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে ফিফা। আর ফিফা গঠিত হয় 1904 সালের 21শে মে। ফিফা গঠিত হয় 1904 সালের 21শে মে। ফিফা গঠিত হয় 1904 সালের 21শে মে। ফিফা গঠিত 1904 সালের 21শে মে। তো আবার সবাই একটু রেসপন্স করেন তো, আমার কথা কি ক্লিয়ার শোনা যেতেছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার মোটামুটি, কিন্তু ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা আছে হালকা। ফিফা ফুল মিনিংটা কি স্যার? ঝাপসা আছে, অন্ধকার নাকি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানলাম যে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে কি ফিফা। ফিফা গঠিত হয় 1909 সালের 21শে মে। ফিফা এটা প্যারিসে গঠিত হয়, কিন্তু ফিফার সদর দপ্তর কোথায়? যদি পরীক্ষা হলে আসে যে ফিফার সদর দপ্তর কোথায়, তাহলে ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিকে। ফিফার সদর দপ্তর হচ্ছে কোথায়? জুরিক। ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিক। স্যার জুরিক কি সুইজারল্যান্ডে?
জি জি জি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। এটা হচ্ছে ফিফার সদর দপ্তর, কিন্তু এটা গঠিত হয় 1904 সালে প্যারিসে, কিন্তু পরবর্তীতে ফ্রান্সের প্যারিস শহরে। তবে ফিফার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ড। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানা দরকার যে ফিফার অধীনে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 1930 সালে। দুইটা দল ফাইনাল খেলে, তার মধ্যে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এই ম্যাচ 4-2 গোলে উরুগুয়ে জয়লাভ করে। এই ম্যাচ হচ্ছে কি 4-2 গোল, তাই না? দুইটা হচ্ছে আর্জেন্টিনার আর 4টা হচ্ছে উরুগুয়ে। এই 4-2 গোলে উরুগুয়ে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা একটু বলুন। জি স্যার। আচ্ছা, এরপরে প্রথম কোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, এটা একটু আমাদের জানা উচিত। প্রথম ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, আমি বানানটা লিখলাম না। প্রথম আন্তর্জাতিক শর্ট করে দিলাম। প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় 1904 সালে। প্রথম কোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 1902 সালে। প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় 1902 সালে। এটা অনুষ্ঠিত হয় অস্ট্রিয়া ভার্সেস হাঙ্গেরি। অস্ট্রিয়া ভার্সেস হাঙ্গেরি 1902 সালে প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত, মানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, এটা আন্তর্জাতিক পর্যায়ে প্রথম অস্ট্রিয়া ভার্সেস হাঙ্গেরি। তাহলে আমরা ফুটবলের এই ইতিহাসটা এখানে একটু জানলাম। এরপর আসেন বাংলাদেশের কথা আসি। বাংলাদেশ হচ্ছে বিএফএফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিএফএফ এর পুরো রূপ হচ্ছে বিতে বাংলাদেশ, এফতে ফেডারেশন, বাংলা এফতে ফুটবল আর এফতে ফেডারেশন, সংক্ষেপে আমরা বাফুফে বলি আর কি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা কত সালে গঠিত হয়? বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কত সালে গঠিত হয়? 1972 সালে। 1972 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠিত হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা এইটুকু মুছি। হ্যাঁ, এটা ছিল ফুটবলের একটা প্রাথমিক একটা ধারণা দেওয়া, আলোচনা করব। স্যার কথা বেঁধে বেঁধে আসছে। আমাদের নেটওয়ার্ক প্রবলেম, দিন অন্ধকার তো একটু, ওই জন্য সকল ইনশাআল্লাহ সমস্যা। আপনাদের যে বিষয়টা সমস্যা হয় আপনারা এটা বলবেন, হ্যাঁ? তাহলে আমি তো ক্যামেরার পেছনে থাকি, আমি এত বুঝি না, আমি তো আমার মতো করে ক্লাস করে যাই। আপনাদের যখন একটু ত্রুটি বিচ্যুতি হয় আপনারা এখানে একটু বলবেন, বললে তো অন্তত সেটা আমি বুঝতে পারি কোথাও সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এরপরে আমরা জানবো ফুটবলের আদি নাম কি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফুটবলের আদি নাম, ফুটবলের আদি নাম ফুটবলের আদি নাম ফুটবলের আদি নাম হচ্ছে সকার। ফুটবলের আদি নাম সকার। পরীক্ষার বাইরে প্রশ্ন করতে পারে যে ফুটবলের আদি নাম কি। ফুটবলের আদি নাম হচ্ছে কি সকার, ইংরেজিতে SOCCER, সকার। ফুটবলের আদি নাম হচ্ছে সকার। আর আপনারা সবাই তো জানেন যে বাংলাদেশের বর্তমান ফুটবল দলের অধিনায়কের নাম জামাল ভুঁইয়া, এবং বাংলাদেশে এই পর্যন্ত একজন প্লেয়ার আছেন, তার নাম আশরাফ উদ্দিন চুন্নু। তিনি 17টি গোল করেছেন, 17টি গোল। তিনি সর্বোচ্চ গোলদাতা। তাহলে ফুটবলের আদি নাম এই সকার, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। ভাষার মতো ফুটবলের আদি নাম। স্যার ফুটবলের চূর্ণ আদি নাম কতটি হচ্ছে গোল করেছে? আশরাফ উদ্দিন চুন্নু, উনি 17টি গোল করেছেন বাংলাদেশের পক্ষে, সর্বোচ্চ গোল।
ক্লিয়ার? ক্লিয়ার আপনি? জি স্যার। এরপরে আমরা যেটা জানবো ফুটবলের আইন। ফুটবলের আইন কয়টি? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা একবার মাথায় রাখেন, নোট করে রাখবেন। ফুটবলের আইন কয়টি? ফুটবলের আইন, ফুটবলের আইন 17টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুটবলের আইন কয়টি? ফুটবলের আইন হচ্ছে 17টি। ফুটবল খেলার আইন 17টি। মনে থাকবে তো সবার? ফুটবল খেলার আইন এবং ব্যাডমিন্টন খেলার আইন সমান সমান। গত ক্লাসে আমরা আলোচনা করেছি সম্পর্কে। ফুটবলের আইন হচ্ছে 17টি। তো এই হচ্ছে আমাদের এখন এই আইন সম্পর্কে জানলাম যে ফুটবলের আইন 17টি। এখন আসেন আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা জানবো ফুটবলের মাঠ সম্পর্কে। স্যার ভালো করে ক্লিয়ার মাঠ আসতেছে না সম্পর্কে কারো প্রশ্ন ভিডিওটা। থাকলে আপনারা রিপিট করবেন। কেমন? আমরা ফুটবলের মাঠ সম্পর্কে জানবো। এই যে আপনাদের সামনে একটা মাঠ, এটা আমি একটা আনঅফিশিয়ালি মাপ দেখিয়েছি। আপনাদেরকে ফুটবলের মাঠটা একটু ড্রয়িং করে দেখানো উচিত প্রত্যেকটা মাঠই, তাহলে আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে আমাদের স্টুডেন্ট কি আরো কম নাকি? অন্যদিন তো আরো স্টুডেন্ট দেখেন। আকিউল ইসলাম, সবুজ আলী, সৌরভ হুসাইন, নাইমুর রহমান, প্রান্ত সাহা, একজন মাত্র অ্যাড হইলো। তো এই আপনারা এই কয়েকজন স্টুডেন্ট তো আমার জানা মধ্যে অনেক। দেখেন আপনারা যারা ক্লাস ইরেগুলার, এরা তো পরবর্তীতে খুব জটিলতায় পড়বে। আপনাদের মাধ্যমে আমি সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আপনারা ক্লাসে উপস্থিত হবেন, এবং আশা করি যিনারা ক্লাসে আছেন ইনারা আর যিনারা ক্লাসে না ইনারা এক সমান না, নিশ্চয়ই কম বেশি। আপনারা অবশ্যই ভালো জানেন তাদের চাইতে, যারা রেগুলার ক্লাস করতেছেন। অনেকেই মনে করতেছে যে হ্যাঁ, শুধুমাত্র পরীক্ষা দিয়ে পাস করলেই বুঝি খুব কিছু না। আপনাকে অবশ্যই ভালো জানতে হবে, এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। আপনারা যে ফিক্সচার টিক্সচার ড্রয়িং করা জানেন, এটা কি অন্যরা জানে? অন্যরা অবশ্যই জানেন। আপনাদের তবে কিছু কাজ দিয়েছিলাম, এই কাজগুলো আপনারা একটু করে রাখবেন, আমাকে একটু কাজগুলো গ্রুপে জমা দিবেন। গ্রুপে যদি অনলি অ্যাডমিন, তারপরে ওনার অ্যাডমিনের ওখানে পাঠাবেন, অ্যাডমিন করে আমাকে পাঠাবেন প্রয়োজনে। কিন্তু আপনারা কাজগুলো রিপিট করে আমাকে দিবেন, ফিক্সচার ড্রয়িং করা, এগুলা না জানলে লস। হ্যাঁ, আপনাদের কোথায় ভুল হইতেছে না হইতেছে এগুলো আপনাদের জানতে হবে। তো আমরা এখানে আজকে আলোচনা করবো ফুটবলের মাঠ সম্পর্কে। দেখেন ফুটবলের মাঠ তো দোকান ব্যাচের মতন ফুটবলের মাঠ হবে। ফুটবল মাঠের দৈর্ঘ্য, এই যে ফুটবল মাঠের এই যে দৈর্ঘ্যটা, ফুটবল মাঠের দৈর্ঘ্য, এইটা ফুটবল মাঠের দৈর্ঘ্যের 3টা আছে। হ্যাঁ, আমি সর্বোচ্চটা বলতেছি। ফুটবল মাঠের স্যার নেটের কি সমস্যা নাকি? বেঁধে বেঁধে যাচ্ছে। স্যার নেট অফ হয়ে গেছে তো আপনার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? নেট কি চলে গেছে নাকি? আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওই জন্য স্যারের এখানে নেটের ওখানে সমস্যা হয়েছে, এই জন্য একটু প্রবলেম হয়েছে। মেবি আপনি একটু ওয়েট করেন, স্যারকে আমি কানেক্ট করাচ্ছি। স্যার আপনার তো কানেক্ট হয়ে গেছে, কানেকশন চলে গেছে তো স্যার আপনার এখান থেকে। স্যার আপনার এখান থেকে কানেকশন চলে গেছে তো, আপনি তো ক্লাসে নেই। জয়েন হচ্ছে, জয়েন। নেটের সমস্যা তো অনেক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আমি মনে হয় খুব সম্ভবত লাইন চ্যুত ছিলাম। আপনারা তো কেউ রেসপন্স পাই না, তো আমি বুঝতেই পারিনি। আচ্ছা, সরি। তাহলে আপনি আমরা লাইন মাঠে, ঠিক স্যার। জি জি, আমি একটু সাইট সম্পর্কে আলোচনা করতেছি। আপনারা না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, কেমন? স্যার আমরা স্যার মাঠের একটা প্রশ্ন সাইড, ছিল। মাঠের 3টি সাইড, মানে স্যার 3টা একটা সাইড, প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার স্যার ফুটবল খেলার নিয়ম আমি দেখলাম 12টা আছে, মানে না, ফুটবল খেলার আইন হচ্ছে 17টি, 12টি কেবল। ও নামে একটা একসাথে বইতে দেখলাম স্যার, ওই যে ওই প্রভাতী যে বইটা আছে, প্রভাতী, ওই প্রভাতী হুম, বইতে স্যার এখানে মানে 1 নম্বরে দেয়া আছে স্যার ফুটবল খেলার নিয়ম, ফুটবল খেলার নিয়ম কানুন সংক্ষেপে বর্ণনা করা হলো, এখানে 12টা উল্লেখ আছে স্যার। এটা ফুটবল, এই যে ফুটবলের আইনের বই, কেমন? আপনাকে দেখতে পাইতেছেন? এটা হচ্ছে ফুটবলের আইনের বই। এই যে যে বলা আছে ল অফ দা গেম, বাংলায় অনুবাদ করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফুটবলের আইনের বই। আপনারা কি আমার এটা দেখতে পাইতেছেন সবাই, এই বইটা? জি স্যার দেখতে পাচ্ছি, জি স্যার দেখতে পাচ্ছি। এই বই, এটা হচ্ছে FIFA, হ্যাঁ, এই যে যারা ফুটবলের আইন তৈরি করে এদেরকে বলা হয় আইএফবি, আইএফএবি। হ্যাঁ, এটা ফিফা নিয়ন্ত্রিত। এখানে দেখেন একবার স্পষ্ট দেওয়া আছে 17টি। ক্লিয়ার আপনার বিষয়টা? জি জি স্যার, জি স্যার। এখানে 17টা আইন আছে, এবং এই প্রগতি গাইড ব্যতীত দুনিয়ার সকল জায়গাতে বলা আছে যে ফুটবল খেলার আইন 17টি। এই প্রথম আমার কাছে প্রগতিও আছে। এরপরে আপনারা যে সব বিষয় কথা বলতেছেন এগুলো আছে। এই যে আমার কাছে প্রবাদী, স্যার আমার কাছে যেটা মনে, স্যার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এইখানে উল্লেখ আছে ফুটবল খেলার নিয়ম কানুন, নিয়ম কানুন হতে পারে 12টি কিন্তু আইন 17টি। এই আইন 17টি। নিয়ম কারণ বলতে এখানে জি কি কি স্যার। বলছে আমি জানি না তো। তবে আমার একটা পরামর্শ কি জানেন? এই আমার পরামর্শ হচ্ছে আপনারা এই প্রবাদী গাইডটা ফলো করে বাদ দিবেন। কারণ এই গাইডে মানে বলতেছি না যে ওনারা কম জানেন, কিন্তু আমার জানার মতো এনারা অনেক ভুল করছে। কারণ এই গাইডটা আমার কাছেও আছে, আমরা ছাত্র জীবনে অনেক পড়াশোনা করছি, এই গাইডটা আমরাও পড়ছি। হ্যাঁ, যার জন্য একটু আমাদের স্যাররা তো বলতেন এই গাইড না পড়ার জন্য, ওনারা বলতেন যে আইনের বই পড়ার জন্য, যে এরকম আইনের বই পড়ার জন্য বলতেন, যে এরকম প্রত্যেকটা এর জন্য একটা একটা করে আইনের বই কিনে নেবেন আপনারা, এই আইনের বইগুলো পড়বেন। কারণ এইগুলো ফেডারেশন তৈরি করে, আর প্রবাদী গাইড তো আমাদের মতন টিচাররা তৈরি করে। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা আসেন, আমরা ছিলাম মাঠ সম্পর্কে। মাঠের 3টা সাইজ আছে, এর মধ্যে যেটা সবচেয়ে বড় হয়, এখানে তো আমরা বললাম দৈর্ঘ্য সর্বোচ্চ 130 গজ পর্যন্ত নিতে পারবেন। আর এই 100 হচ্ছে সর্বনিম্ন, আর প্রস্থ হচ্ছে 100 হচ্ছে সর্বোচ্চ, আর এই সর্বনিম্ন হচ্ছে 50। মানে এটা 50 থেকে শুরু হবে, 50 থেকে 100 পর্যন্ত নিতে পারবেন। আমি যেটা নিয়েছিলাম মাঠের সাইজ, মাঠের সাইজ হচ্ছে 3টি, 3 সাইজে মাঠ হয় এখন পর্যন্ত। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য 120 গজ, প্রস্থ 80 গজ। এরপরে দ্বিতীয়টা হচ্ছে দৈর্ঘ্য 115 গজ হলে প্রস্থ হচ্ছে 75 গজ। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে দৈর্ঘ্য যদি হয় 110 গজ, তাহলে প্রস্থ প্রস্থ হলো আপনার 70 গজ।
এই হচ্ছে আরেকটা কথা, এটা হচ্ছে এটা একটা আলোচ্য বিষয়। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা, আপনাদের কোনো প্রশ্ন কিনা এই বিষয়ের উপরে? দেখেন সবাই, প্রশ্ন এই বিষয়ের উপরে কারো কোনো? তার মানে মাঠ হচ্ছে মানে এই কয় পর্যায়ে হতে পারে মাঠে একটা এই ধাপে? কয় প্রকার হতে পারে না? এই 3 প্রকারের মাঠ হইতে পারে। মাঠ প্রকার বলতে এই 3 ধরনের হতে পারে। একটু বায়োলজিও হইতে পারে। এখন বায়োলজ এর মানে বাইরে হইতে পারে এটা না আপনারা না সবাই জানেন, বায়োলজটা মানে কি? স্যার? আসলে অন্য একটা ক্লাসে বলছিলাম বায়োলজি। জি, একজন একজন বলেন, তাহলে আমরা সবাই প্রশ্ন উত্তর দিলাম, সমস্যা নেই। জি, একজন বলেন। প্রান্ত শাহ কি প্রশ্ন করতে চাইছিলেন? স্যার এই 3 ধরনের তো মাঠ হইতে পারে, এর চেয়ে বেশি তো হইতে পারে না না স্যার? এর চেয়ে বেশি হয়, এটা হচ্ছে বায়োলজ। বায়োলজ কি এটা আমাদের আগে প্রথম বুঝতে হবে। বায়োলজ হচ্ছে টুর্নামেন্ট কমিটির মন গড়া আইন। টুর্নামেন্ট কমিটি যদি মনে করে যে না এটা বাচ্চারা খেলবে, বাচ্চাদের বড় মাঠ তো তৈরি করার দরকার নাই, এরপরে মনে করে প্রাইমারি স্কুলের বাচ্চাদের, এটা সরকার সেই সময়কার নির্দেশনা দেয় যে এইভাবে এইভাবে করবে, এটা হচ্ছে বায়োলজ। মানে টুর্নামেন্ট কমিটি যেভাবে চায়, এটা হচ্ছে বায়োলজ। ও বুঝছেন? বুঝছি বুঝছি বায়োলজ স্যার, মানে আপনাদের মন গড়া আইন, যা অফিসিয়াল কোনো আইন মানে না, এটা টুর্নামেন্ট বুঝছি কমিটির আইন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার স্যার। আচ্ছা, অন্য আর প্রশ্ন করতে চাইছিলেন? না স্যার। আচ্ছা, অন্য কেউ আপনি ছাড়া? আচ্ছা, থ্যাংক ইউ প্রান্ত। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এইটা মাঠ সম্পর্কে তো আমরা জানলাম, এখন আসেন আমরা জানবো এরপরে আমাদের পয়েন্ট ছিল দাগ সম্পর্কে। হ্যাঁ, দাগটা আসলে কি হতে পারে? এই মাঠ তো গেল, মাঠের পর হচ্ছে কি, আচ্ছা মাঠের আবার দুইটা ইয়ে আছে। এই যে দৈর্ঘ্য, এটাকে আমরা দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে যেটা বলি এটা দেখুন সাইড লাইন অথবা টাচ লাইন। টাচ লাইন বলে না যে সাইড লাইন অতিক্রম করে বল সীমানার বাইরে, আবার টাচ লাইন অতিক্রম করে বল সীমানার বাইরে, এটা হচ্ছে। এরপরে প্রস্থকে কি বলা হয়? প্রস্থকে বলা হয় গোল লাইন। প্রস্থকে বলা হয় কি? গোল। মানে এই যে লম্বা যেটা, এটাকে বলা হয় সাইড লাইন বা টাচ লাইন, আর এইটা যেটা প্রস্থ, এটাকে বলা হয় কি? গোল লাইন। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, এরপর দেখেন, আপনারা একটু রেসপন্স করেন আমি যখন বলি। এরপরে বলতেছে এই যে ফুটবল খেলার মাঠে যে কয়টা দাগ আছে, এই দাগ গুলা কত সেন্টিমিটার? পরের পয়েন্ট, দাগ। ফুটবল খেলার মাঠে প্রতিটা দাগ, প্রতিটি দাগ, প্রতিটি প্রতিটি দাগ হচ্ছে আপনার 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতো যে ফুটবল খেলার মাঠের দাগগুলা কত সেন্টিমিটার চওড়া, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার চওড়া। ফুটবল খেলার মাঠের দাগগুলো হচ্ছে কি 5 সেন্টিমিটার। প্রান্ত শাহ ক্লিয়ার? সৌরভ হুসাইন? আচ্ছা, এরপরে আমরা আপনাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে গোল লাইন এরিয়া। মানে গোল লাইন এরিয়া, এই যে এই অঞ্চলটাকে বলা হয় গোল লাইন এরিয়া, আমরা যেটাকে ওইখান থেকে মার্ক করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা বলা হয় গোল লাইন, গোল লাইন এরিয়া, এটাকে বলা হয় কি? গোল লাইন এরিয়া। তো গোল লাইন এরিয়াটা কেমন? এই যে যেখানে আমরা গোলকিপার স্থাপন করি, এটাকে আমরা আঞ্চলিক বিভিন্ন ভাষায় আমরা বলি গোল পোস্ট বা এরকম কোনো কিছু আমরা এটাকে বলি, কিন্তু এটা মূলত হচ্ছে গোল লাইন এরিয়া। এই গোল লাইন এরিয়াটা, এই যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা এটা যেটা এই সরল রেখাটা যেটা টানবেন, দৈর্ঘ্য মানে গোল লাইন এরিয়ার এই উচ্চতা হচ্ছে, গোল লাইন এরিয়ার উচ্চতা মানে গোল পোস্টের যে উচ্চতা, উচ্চতা হচ্ছে 8 ফুট। মাথায় রাখবেন, গোল গোল পোস্টের উচ্চতা হচ্ছে 8 ফুট, আর গোল পোস্টের দৈর্ঘ্য, গোল পোস্টের দৈর্ঘ্য হচ্ছে 8 গজ। ক্লিয়ার কিনা?
গোল পোস্টের উচ্চতা হচ্ছে 8 ফুট, আর গোল পোস্টের লম্বা দৈর্ঘ্যটা এই যে এই অঞ্চলটা এটা হচ্ছে আপনার 8 গজ। এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানান সবাই, ক্লিয়ার কিনা? স্যার ওই দৈর্ঘ্য মানে 8 গজ, এটা বুঝতে পারি নাই স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন এই যে যদি আমরা একটু সহজ করে বলি, মনে করেন এটা আমাদের গোল লাইন, এই যে এটা হচ্ছে আপনার আমাদের গোল পোস্ট, এটা হচ্ছে কিন্তু উচ্চতা। আর এই যে পরবর্তীতে আমি যেটা টান টেনে লাগাইলাম, যে এখন যেটা লাগাইছি এটা হচ্ছে দৈর্ঘ্য। মানে আমরা বলি না যে গোলকিপারটা গোল পোস্টটা উচ্চতা কত, উচ্চতা 8, তাহলে গোলকিপারটা কত দূর, এদিকে একটা পোস্ট থেকে, মানে ও গোল আচ্ছা পোস্ট আচ্ছা। একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের দূরত্ব, এটা হচ্ছে, এটাকে আমরা দৈর্ঘ্য বললাম, ঠিক এটা হচ্ছে কি 8 গজ। মানে গোল পোস্ট একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে কি 8 গজ। এখন কি ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার, এখন বুঝতে পারছি। মানে এক থ্যাংক গোল, গোল এক গোলের বার থেকে অন্য গোলের বার হচ্ছে 8 গজ, ইউ। 8 গজ। আর লম্বা হচ্ছে ওই মনে উচ্চতা হচ্ছে 8 ফুট। জি জি, উচ্চতা 8 ফুট। মনে করেন আমরা এখানে এটাই আমরা একটু আগে যে মাঠ তৈরি করলাম, মনে করেন লম্বাটা 110, যদিও ফুটবল বিশ্বকাপে 120 এর যেটা 120-80, এটা ফুটবল খেলার মানে সবচেয়ে আদর্শিক মাপ 120 দৈর্ঘ্য আর প্রস্থ 180। মনে করেন এটা যদি হয়, তাহলে এই যে মাঝখানে আমরা একটা টান দিয়ে রাখলাম, এটা হচ্ছে আপনার 40 গজ। ফুটবলের হিসাব কিন্তু এটা গজে, 120 গজের গজ আমাদের এখানে। তাহলে এখানে মাঝখানে 40 গজ, ঠিক আছে না? এই 40 গজে মাঝখানে একটু মানে একটা ফুটা দিয়ে রাখবেন বোঝার জন্য। তাহলে 40 গজের মধ্যে এই ফুটবলের দৈর্ঘ্যটা মানে এক পোস্ট থেকে আরেক পোস্টের দৈর্ঘ্য হচ্ছে কি 8 গজ। তাহলে 8 গজ সমান হইলে এদিক দিয়ে 4 গজ, এদিক দিয়ে 4 গজ, এই হচ্ছে 8। কিন্তু এটা হচ্ছে লম্বাই, কিন্তু এরপর এক পোস্ট থেকে আরেক পোস্টের দূরত্বটা, কিন্তু এটা উচ্চতায় হচ্ছে 8 ফুট, এরকম উচ্চতায় 8 ফুট। এইটা কি ক্লিয়ার কিনা একটু জানান? জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। এরপর দেখেন পেনাল্টি এরিয়া। পেনাল্টি এরিয়াটা কত দূর? এই যে আমরা একটু আগে এখানে যেটা বললাম না, ঠিক এইটা এখানে, এখানে মাঝখান থেকে এই যে আমরা মার্কিং কালার দিয়ে, যেটা সবুজ কালার দিয়ে আমরা করে রাখছি, সরি নীল কালারে, এটা হচ্ছে আপনার পেনাল্টি এরিয়া। এই যে এটা হচ্ছে পেনাল্টি এরিয়া। আপনারা তো আশা করি সবাই বিশ্বকাপ খেলা দেখতেছেন। তো পেনাল্টি এরিয়া মানে এখানে যদি কোনো ফাউল হয়, তাহলে অপোনেন্ট পার্টি কি পায়? পেনাল্টি পায়। এর ভিতরে যদি কোনো ফাউল হয়, তাহলে অপোনেন্ট পার্টি মানে অপোনেন্ট প্রতিপক্ষ আপনার কি পাইবে? এখানে একটা পেনাল্টি পাবে। এই জন্য এটার নাম হচ্ছে পেনাল্টি এরিয়া। তো এইটা যদি আপনি চিন্তা করেন পেনাল্টি এরিয়াটা কত দূর, তাহলে আমরা যদি চিন্তা করি যে এই যে এটা 0 পয়েন্ট, এই 0 থেকে এটা হচ্ছে 6 গজ, আর এই 0 থেকে এটা হচ্ছে 6 গজ, আর এখান থেকে এটা হচ্ছে 18 গজ, তাহলে 18 হচ্ছে ঠিক 36 গজ। টোটালটা এখানে 44 গজ, টোটালটা এখানে 44 গজ। তা বুঝছেন পেনাল্টি এরিয়া টোটাল আয়তনটা হচ্ছে কি 44 গজ, 18 গজ করে। তো এই যে এই দিক থেকে এই 0 পয়েন্ট মানে শূন্য দিকে এখানেও 18, এদিকেও আবার এদিকেও 18, উচ্চতায়ও 18 গজ। উচ্চতা তো সরি এখানে তো উচ্চতা হয় না, এটা এই দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলা যায় না। তার মানে স্যার এই কিছুই যে বোঝা যাচ্ছে না, স্যার যতদূর আপনার কথা সামনে বোঝা যায় যাচ্ছে না। মাঠের দিকে এটা আচ্ছা আচ্ছা, আমি আবার ক্লিয়ার করতেছি। পেনাল্টি এরিয়া সম্পর্কে আমরা বলছিলাম যে এই এরিয়ার ভিতরে যদি কোথাও ফাউল হয়, তাহলে প্রতিপক্ষ এখানে পেনাল্টি পাবে। কিন্তু পেনাল্টির যে মাপটা, এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে এদিকে 18 গজ, এদিকে 18 গজ, টোটালি এখানে 36 গজ, এই যে টোটালটা। কিন্তু এখানে যে আয়তনটা, এটা হচ্ছে 44 গজ, এটা 44 গজ। আর এই মাঠ এর যে গোল লাইন, গোল লাইন থেকে মাঠের ভিতরে আসবে 18 গজ, ওই দিক দিয়ে যত গজ, এই দিক দিয়েও তত গজ, মানে টোটালি এখানে 18 গজ। গোল 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 লাইনের মাঝ পয়েন্ট থেকে এদিকে যাবে 18 গজ, এদিকে যাবে 18 গজ, এবং সামনের দিকেও যাবে 18 গজ। ক্লিয়ার কিনা? মানে মাঠের ভিতরেও 18 গজ যাবে গোল লাইন থেকে। আর এটা হচ্ছে গোল লাইন এরিয়া বা সরি এটা পেনাল্টি এরিয়া। এই পর্যন্ত এটা কি ক্লিয়ার কিনা জানান? আমি বলতেছি যে যদি আপনার এটা গোল লাইন এরিয়া হয়, এটা মাস পয়েন্ট, আপনার এদিকেও আসবে 18 গজ, এদিকেও যাবে 18 গজ, কিন্তু আবার কি করবে যে এদিক থেকেও
এবং এই দিক থেকেও। এখানেও আপনার কি করবে, 18 গজ করে সামনে আসবে মাঠের ভেতর। এই যে যেটা আমরা পেনাল্টি এরিয়া বলতেছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমাদের গেল এটা পেনাল্টি এরিয়া সম্পর্কে। এরপরে এখন আমরা যাবো পেনাল্টি মার্ক। পেনাল্টি মার্ক মানে মনে করেন এইটার ভিতরে যদি কেউ কোনো ফাউল সংঘটিত বা যে কিছু করে, যে কোনো কারণে সরাসরি পেনাল্টি দেওয়া হয়, এরকম কিছু সংঘটিত করলে এই যে এখানে আমরা একটা বৃত্ত আয়তাকার আছে, এখান থেকে কি করতে হয়, পেনাল্টি শুট নিতে হয়। আর এই যে পেনাল্টি শুট নেই, এই যে স্থানটা আপনাদের জন্য আমরা নির্ধারণ করলাম, এটাকে বলা হয় পেনাল্টি মার্ক। আপনারা আশা করি আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে আমরা কি করছি, আপনাদের এই আজকের মাঠের যে চিত্রটা এইটা ওখানে তুলে ধরছি, আপনারা এগুলো দেখে নিন, একবার মার্কিং করে দেওয়া আছে। এইটাকে বলা হয় পেনাল্টি মার্ক। পেনাল্টি মার্ক, এটাকে বলা হয় পেনাল্টি মার্ক। এটাকে বলে কি, পেনাল্টি মার্ক। আর এই পেনাল্টি মার্কটা হচ্ছে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ। পেনাল্টি মার্কের ব্যাসার্ধ হচ্ছে কি 9 সেন্টিমিটার। এই পেনাল্টি মার্কের ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ। এটার মানে সার্কেল, এক কথায় সার্কেল না হচ্ছে কি 9 সেন্টিমিটার। এটার সার্কেলটা হচ্ছে 9 সেন্টিমিটার। এই পেনাল্টি মার্কের সার্কেলটা হচ্ছে কি 9 সেন্টিমিটার এইখানে। তাহলে এইটা গেল আমাদের। এরপরে আসছে আমাদের কর্নার পতাকা। এই যে কর্নার পতাকা, এই সাইড লাইন থেকে ভিতরে 1 গজ পর্যন্ত, মনে রাখবেন সাইড লাইন থেকে ভিতরে 1 গজ পর্যন্ত এটা হচ্ছে থাকবে। যদি জিজ্ঞাসা প্রশ্ন করা হয় যে কর্নার পতাকাটা যে থাকবে এটা মাঠের কত দূর ভিতর পর্যন্ত আসতে হবে, এটা হচ্ছে 1 গজ। মানে মাঠের কোনায় বসে জ্যামিতি বক্সে কাটা কম্পাস দিয়ে 1 গজ পর্যন্ত নিতে পারবে। হ্যাঁ, এই 1 গজ হচ্ছে এটাকে। আর এখানে যে কর্নারের যে পতাকাটা থাকবে, কর্নারের পতাকা, এই পতাকা দণ্ডের উচ্চতা হচ্ছে 5 ফুট। মানে কর্নারের যে ফ্ল্যাগ, এটার উচ্চতা হচ্ছে কি 5 ফুট, এবং অবশ্যই মাথার মধ্যে একটা করে পতাকা রাখতে হবে। পতাকা থাকতে হবে, এটার উচ্চতা হচ্ছে 5 ফুট এবং পতাকা থাকতে হবে। আচ্ছা, যখন আপনার একজন প্লেয়ার কর্নারে বসায়া কিক করবে, তখন যে এই যে কর্নারে বসাইলো একটা বল, কর্নারে বসাইছে, বসানোর পরে যে কিকটা করবে, এই সময় আমরা গার্ড দিই, কর্নারে তাই গার্ড দিতে হবে। তখন যে গার্ডটা দিবে এটা হচ্ছে 10 গজ দূরে, 10 গজ দূরত্ব, আর গজে হচ্ছে 10 গজ দূরে। এই জন্য ফুটবলটা গজে কনভার্ট করাটা ইজি বিষয়, ওখানে মিটার একটু জটিল কেস। তাই জন্য আমরা এটা হচ্ছে এইভাবে বলা হয় যে 9.15 মিটার দূরে, আর গজে হচ্ছে 10 গজ। এখানে যদি কর্নার বল পায়, ওখান থেকে